এমনি শান্ত, তার উপরে সুশান্ত। হ্যাঁ, তো খুব সুন্দর। সুশান্ত প্রভুর গৃহ প্রবেশ অনুষ্ঠান আজকে। তা আমরা স্বাভাবিকভাবেই গৃহ প্রবেশ করি। তো কেন হয় গৃহ প্রবেশ, কেন করা হয়? তো এনার তো বাড়ি ছিল, একটা ছিল না? তো সে বাড়ি কেন ত্যাগ করলেন? হ্যাঁ, খুব ভালো। তো সুখানন্দ প্রভুর বাড়ির পাশে। হ্যাঁ, কথা বল। তো খুব ভালো। আমরা বাড়ি পরিবর্তন কখন করি? না, বাড়িটা যখন পুরনো হয়ে যায়, তাই তো? হুম? তো সেই জন্য না আমাদের বুঝতে হবে, তো বাড়ি পরিবর্তন কেন করা হয়। ভগবদ গীতায় বলছেন, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পুরাণী তথা শরীরানি নান্নি সংজাতি নবানি দেহি। তো বাসাংশি জীর্ণানি যথা বিহায়, আমরা তো কেউ দেহ নই নাকি? আমরা কি বলি যে আমি কাপড় বলি? হুম? আমি নাক, আমি কান, আমি চোখ, আমি নাক, আমি মুখ বলি কখনো? কি বলি? আমার চাক, আমার চোখ, আমার নাক, আমার মুখ, আমার হাত, আমার বুক, আমার কাপড়, তাই বলি কি না? আমি কাপড় বলি না, আমি নাক বলি না, কেন? তাহলে এই শরীরের ভিতরে আমি একজন আলাদা আছে, সে হচ্ছে মালিক। কিন্তু আমি মালিক নই এই শরীরের বা কিছু। তো সে কে? না, সে হচ্ছে আত্মা। আত্মা হচ্ছে ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, বিভিন্ন অংশ। মামেই বংশ জীবলোক জীবভূত সনাতন মনফেষ্টে আন্দ্রে প্রকৃতি স্থানই করছতি। তা আমার এই অংশের অংশ হচ্ছে জীব। আমরা সবাই জীব, আমরা কেউ ভগবান নয়। এখানে কে কে ভগবান আছেন হাত তুলুন দেখি। হ্যাঁ, আমরা কেউ ভগবান নয়। আর কোনো দিন কোনো জন্মে ভগবান আমরা হতেও পারবো না। বোঝা গেল? কোনো দিনও আমরা কখনো কি ভগবান হতে পারবো কি? কখনো আমরা ভগবান হতে পারবো না। ভগবান ভগবান। তো সেজন্য আমরা সবাই হচ্ছি ভগবানের অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তা আমরা কখনোই ভগবান নয়, হাজার চেষ্টা করলেও ভগবান হতে আমরা কখনোই পারবো না। যেহেতু আমরা ভগবানের অংশ, তো এই ভগবানের গুণগুলো অল্প অল্প আছে। ভগবান হচ্ছেন ভক্তা, তা আমরাও ভোগ করতে চাই। তা আমরা ভগবান যেমন জগন্নাথে কি 52 না 54 বার খাচ্ছে, 56 বার 56 ব্যঞ্জন দিয়ে এই রাশি রাশি খাচ্ছে, খাচ্ছে না? তা আমরা খেতে পারবো নাকি? ভগবান জগন্নাথ মানে ভোক্তা, তিনি অনেক খেতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণকে অন্নকূট, অন্নকূট কাহিনী শুনেছেন না? হ্যাঁ, কেমন খাওয়াচ্ছে বলুন? অন্নকূট মানে এই পাশের থেকে ও পাশের লোক দেখা যাবে না, এইরকম পাহাড় হয়ে যাবে, অন্নের পাহাড়, অন্নকূট। তো ভগবানকে নিবেদন করলেন কে? না, মাধবেন্দ্র পুরীপাদ অন্নকূট মহোৎসব করেছিলেন যখন গোপাল প্রকট হয়েছিল। তো সেই বহুদিনের ক্ষুধায় গোপাল সব খেয়ে নিল, আবার ভক্তদের মুখের দিকে তাকিয়ে যেমন ছিল তেমনই রয়ে গেল। তো সব খেয়ে নিলেন, ভগবান সেটা খেতে পারে, কিন্তু আমাদের কি এখানে 1 কিলো চালের অন্ন খাওয়ার কেউ নাই? হ্যাঁ, 1 কিলো চালের অন্ন খেতে পারবে? কেউ পারবে না। তাহলে আমরা ভগবান হব কি করে? ভগবান কত রাশি রাশি অন্ন খাচ্ছে, খাচ্ছে না? তো তিনি ভগবান হতে পারে। ভগবান দাবাগ্নি গ্রহণ করছে, বৃন্দাবনে একবার দাবাগ্নি লেগে গেছিল, দাবাগ্নি ধরে গিয়েছে, ভগবান সেটাকে ঠিক পান করে নিলেন। ভগবান পারে। ভগবান গোবর্ধন হুম ধারণ করছেন। তা আমরা তো কি গোবর্ধন ধারণ করতে পারবো? গোবর্ধন তো দূরে থাকে, একটা ইট নিতে পারবো আমরা? ইট নেওয়া যাবে? ইট ধারণ করা যাবে না। ভগবান বৃন্দাবনে কত গোপীদের নিয়ে
তিনি লীলা করেছেন, সকলের মনোরঞ্জন করেছেন। তা আমাদের কোনো পুরুষ একটা স্ত্রীরই মনোরঞ্জন করতে পারছে না গো। তুমি আমার জীবনটা কি বরবাদ করে দিলে, কেন যে বাবা তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল গো। আহ, কি বলছি না আমরা, আগে জানলাম বিয়েই করতাম না তোমার সঙ্গে, এখন বুড়ি হয়ে গিয়েছে তো এখন ছেড়ে যেতেও পাচ্ছি না, বলছো না? হ্যাঁ, তো ভগবান এরকম নয়। ভগবান সবসময় নবযৌবন সম্পন্ন। ভগবান কখনো বৃদ্ধ হন না, বোঝা গেল? কিন্তু আমরা বৃদ্ধ হয়ে যাব। তো এইরকম ভগবান হচ্ছেন ভোক্তা, ভোক্তারাং জগৎ তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুইদাং সর্বভূতানাম জ্ঞাত্তামাং শান্তিমিচ্ছতি। ভগবান হচ্ছেন ভোক্তা সমস্ত কিছু, আমরা ভোক্তা না, আমরা ভোগ্য। সর্ব হ্যাঁ, ভোক্তারাং সর্ব ভোক্তারাং যজ্ঞ তপস্যাং, সমস্ত যজ্ঞের ভোক্তা, সর্বলোকের মহেশ্বর, সকলের সুইট। তো তিনি হচ্ছেন ভগবান হতে পারেন। তো সেই ভগবানকে আমাদের চিনতে হবে এইভাবে। ভগবান যাকে তাকে ভগবান বলা মানে কি? ভগবানের চরণে অপরাধ। অপরাধ কিনা যাকে তাকে ভগবান বলা, সেজন্য যাকে তাকে ভগবান বলতে নেই। এই যে আজকে গৃহপ্রবেশ অনুষ্ঠান, তো গৃহপ্রবেশ অনুষ্ঠান যেটা বলছিলাম, ওনার বাড়ি ছিল ছিল না তা নয়, কিন্তু বাড়িটা একটু পুরনো হয়ে গিয়েছিল না, ভেঙে চুরে গিয়েছিল, জল পড়ছিল, থাকার উপযোগী নয়। তাই ওই বাড়িটা ছেড়ে দিয়ে একটা নতুন বাড়ি করলেন। তা আমাদেরও এই আত্মা কী করেন না, যখন এই শরীরটি থাকার অনুপযোগী হয়, তখন এই শরীরটা ত্যাগ করে অন্য আর একটি শরীর ধারণ করে। যেমন আমরা বস্ত্র পুরাতন হয়ে গেলে কি করি, এই বস্ত্রটা ফেলে দিয়ে আর একটা নতুন বস্ত্র ধারণ করি। এই রকম একটা গ্রামে একটি লোক, খুব শৌখিন লোক ছিল, তিনি এইরকম কাপড়ের ব্যবসা করতেন। এই গ্রামে গ্রামে মাথায় নিয়ে কাপড় চোপড় নেবেন গো, কাপড় চোপড়, কাপড় চোপড় নেবেন গো, কাপড় চোপড়, বোঝা গেল? দেখেছেন আগেকার দিনে এগুলো ছিল মাথায় করে। তারপরে কিছুদিন বাদে সাইকেল উঠে গেল, সাইকেলে নিয়ে ওই কাপড় চোপড় নেবেন গো, কাপড় চোপড়। এখন সাইকেল বাদ দিয়ে মোটর সাইকেল ঘুরছে না? তারপরে দোকান দোকান হয়ে গিয়েছে। এই রকম এক সময় একটা লোক এরকম ব্যবসা করছেন, তো কাপড় নিয়ে, তো ওই রকম সাইকেলে করে কাপড় চোপড় নেবেন গো, কাপড় চোপড়, কাপড় চোপড় নেবেন গো, কাপড় চোপড়। এইভাবে বলতে বলতে যাচ্ছে, তো তখনকার দিন তো রাজার আমল, রাজার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, বোঝা গেল? রাজার বাড়ির সামনে দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে যাচ্ছে আর হাঁকাচ্ছে, কাপড় চোপড় নেবেন গো, কাপড় চোপড়, কাপড় চোপড় নেবেন গো, কাপড় চোপড়। বিকাল হয়ে গেছে, বাড়িতেও ফিরছে, ওই কাপড়ওয়ালা বাড়িতে ফিরছে, ওই সময় বলতে বলতে যাচ্ছে। তো এই রানী ওই ছাদের ওপরে, গরমের দিন তো এইরকম, ঠিক এইরকমই গরম, বিকালবেলা, হ্যাঁ এরকমই গরম। তো ওই ছাদের ওপরে কি পায়চারি করছে, গরম তো, তখন তো পাখা ছিল না, ইলেকট্রিক ছিল না গো, বুঝতে পারছেন? তো ওই ছাদের ওপরে ঘুরছে, হাওয়া খাচ্ছে, আর ওই রকম সেই কাপড়ওয়ালা, কাপড় চোপড় নেবেন গো, কাপড় চোপড়, কাপড় চোপড়। রানী শুনে ফেলেছে, কি বলছে, কাপড় চোপড়, কাপড় চোপড়। তো রাজা আমাকে প্রতি বছরে কত যে কাপড় দেয়, এই রাজা তো আমাকে কোনোদিন চোপড় দেয়নি, কি শুধু কাপড়ই দিয়ে গেল, আমাকে কোনোদিন তো চোপড় দেয়নি। তো তখন সেই রানী তখন রাজাকে বলছে, ওই খবর দিয়েছে মন্ত্রী, রাজাকে ডাকুন। তো বলছে, এই যে দেখুন কি বলছে, তুমি আমাকে সারা জীবন শুধু ঠকিয়েই গেলে, আমাকে ভালো আর বাসলে না। বলছে, কি হলো গো, হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি না মানে, দেখো তুমি তো শুধু সারা জীবন আমাকে কাপড়ই দিয়ে গেলে, চোপড় দিয়েছ না তো। ওই দেখো কাপড়ওয়ালা কি বলছে, কাপড় চোপড় নেবেন গো, কাপড় চোপড়, বুঝা গেল? তখন বলছে, আমার চোপড় চাই, আমি আর কাপড় নিতে চাই না। তখন আর কি রাজা মন্ত্রীকে বললেন যে ওই ওনাকে ডাকো তো। তো ওনাকে ডাকলেন, ওনাকে ডাকার পরে সব ঘিরে ধরলো। তো ঘিরে ধরে বলছে, এই তোমার কাছে কি কি কাপড় চোপড় আছে? তো তখন
বের করেছে, বলছে আরে কাপড় দেখতে চাই না আমরা, তোমার কাছে কি চোপড় আছে সেইটা দাও। তো তখন সেই কাপড়ওয়ালাও খুব হুম চালাক, মারাত্মক চালাক, ভীষণ চালাক, মহা চালাক। তো তখন দেখছি রাজা মশাই যদি চোপড় চাচ্ছে, এখন যদি চোপড় না দিতে চায়, রাজা মশাই কি আর বলবো, আজকে ওই ফেরিওয়ালা করতে 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 চোপড় সব বিক্রি হয়ে গেছে, একটাও নাই। তো নাই মানে আমার রানী চোপড় চাচ্ছে, তো রানীর জন্য চোপড় দিতে হবে রানীকে। তো বলছেন দেখুন, রানীকে চোপড় দেবো, এটা তো সাধারণ চোপড় দিলে হবে না, হ্যাঁ ভালো চোপড়। কত দাম? সেই চোপড়ই দেওয়া বলছে। তো রানীর মতো চোপড় রানীকে দিতে গেলে অন্তত 5 লাখ টাকা লাগবে, মানে তাড়িয়ে তুড়িয়ে দিবে। 5 লাখ টাকায় মন্ত্রী কিছু অ্যাডভান্স করে দাও, 3 লাখ টাকা অ্যাডভান্স করে দাও, চোপড় রানী পড়তে চেয়েছে, চোপড় পরাবো আমি। তো তখন 3 লাখ টাকা দিয়ে দিল, বোঝা গেল। গেলে ভাই তাহলে এই চোপড় নিয়ে আসবে, কবে আসবে? বলছে আনতে হবে, অর্ডার দিতে হবে, তারপরে 1 সপ্তাহ লাগবে। উনি মনে করছে এখান থেকে আমি যেতে পারলে বাঁচি, বোঝা গেল। তো এখন টাকা নিয়ে নিল, টাকা নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে বাড়িতে শুধু চিন্তাগ্রস্ত গেছে, মানে কথাবার্তা আর নেই। যদি এইরকম চিন্তায় পড়ে যায়, রাজার রানী চোপড় পড়বে, কিন্তু চোপড় আমি কোথায় পাবো, চোপড় কোথায় পাবো, এই চিন্তা। চোপড় তো আদৌ নাই। হ্যাঁ, চাটা, হ্যাঁ কাপড় চোপড়, চাটা, তারপরে সব কিছু, ভাত টাত খেয়ে নেড়ে, বলে না ভাত সবার সঙ্গে একটা করে যোগ আছে, হ্যাঁ যোগ আছে না? তো এইরকম চোপড় কোথায় পাবো, চিন্তাগ্রস্ত হয়ে গেল। তারপরে দেখছে ওই কাপড় বিক্রিওয়ালার বউটা, দেখছে বেশ কয়েকদিন ধরে আর ঠিক মতো কথা টথা বলে না, একদম চুপচাপ হয়ে গেছে। তো বউটা এসে বলছে, নেই কী গো, তোমার কি হয়েছে? কয়েকদিন ধরে দেখছি কথাবার্তা নেই, কিছু নেই। তো কী হয়েছে? তুমি আর ঝামেলা করো না, আমার যা হয়েছে তা আমি জানছি, তুমি কি করে জানবে? আরে বলো না কি হয়েছে। তখন বলছে তোমাকে আর কি বলবো, এইরকম রাজার স্ত্রী রানী, এরকম আমি আসলাম রাস্তায় কাপড় চোপড় নিতে, হ্যাঁ বলতে বলতে তো এই রানী শুনে বলছে আমাকে চোপড় দিতে হবে। তা আমি চোপড় কোথায় পাবো, এই তো আমার চিন্তা বেঁধে গেছে। না হলে তো সামনে আর টাকাও অ্যাডভান্স নিয়ে এসেছি, কি 3 লাখ টাকা দিয়েছে অ্যাডভান্স, তো এখন আমি চোপড় কোথায় পাবো, না হলে তো গদ্দান দেবে, রেহাই নেই, আমাকে প্রাণে মরতে হবে। তো এখন বউটা, আমরা বলি অনেকে যে মহিলাদের বুদ্ধি কম, না গো, হুম মারাত্মক ভয়ঙ্কর বুদ্ধি। তো বউটা বলছে আরে তুমি চোপড় পাবে কোথায়, চোপড় তো আমার কাছে। কি বলছে বউটা, তোমার কাছে চোপড় আছে নাকি, চোপড় তো আছে আমার কাছে, আমি দিব চোপড়। তো তুই এত সময় বলিস না, তাহলে আমি চিন্তায় কয়েকদিন ধরে ঘুমই পারতে পারছি না। তো চোপড় তাহলে দাও, আমি নিয়ে গিয়ে রানীর কাছে দেবো। 3 লাখ টাকা নিয়ে, ওই 3 লাখ টাকা আগে আমাকে দাও, চোপড় আমি দেবো, আর কি টাকাগুলো আমাকে দাও, আগে ব্যাংকে রাখি, তো চোপড় তো আমি দেবই। এইভাবে টাকাগুলো তো বউকে দিয়ে দিল। তখন কিছু টাকা দিয়ে দিল, ওই 10,000 টাকা মতো দিয়ে দিল, বলছে বাজারে যাও, বাজারে গিয়ে একটা সুন্দর একটা বাক্স কিনো, চোপড় দিতে হবে তো, হ্যাঁ ভালো দেখে একটা বাক্স কিনো, সুন্দর সাজিয়ে নিয়ে আসবে বাক্সটা উপরে, রং চং দেখে, হ্যাঁ জরি দিয়ে সব সাজিয়ে নিয়ে আসবে। তো এইভাবে নিয়ে আসলো, নিয়ে আসার পরে একটা ভালো তালা নিয়ে আসবে, তালা দিয়ে রাখতে হবে, নাহলে কে কখন নিয়ে নেবে সাপোর্ট, চোপড়। তো একদম ঠিক নিয়ে নিল। যে কবে যাওয়ার কথা বলেছে, বলছে 1 সপ্তাহ পরে। ঠিক আছে 1 সপ্তাহ পরে তুমি চলে যাবে, মাথায় করে একদম নিয়ে রাজবাড়িতে উপস্থিত হয়ে যাবে। তারপরে আমি যা বুদ্ধি দিয়ে দিয়েছি তোমাকে, কত 5 লাখ টাকার অর্ডার হয়েছে, তুমি 10 লাখ টাকা, আমার 5 লাখ টাকা, তোমার 5 লাখ টাকা, তোমাকে বকশিসই দেবে 5 লাখ টাকা। মেয়েদের বুদ্ধি মারাত্মক রে বাবা। তখন সেই 7 দিন পর মানে আর আসছে না, দেখছে তো ওই সবাই মন্ত্রী আরও সেনাপতি বলছে রাজামশাই ও টাকা নিয়ে পালিয়েছে। আরে পালিয়ে যাবে কোথাও, জমি জায়গা তো আছে কিছু, ওইগুলো নিয়ে নেব, বা কিছু পালিয়ে যাওয়ার উপায় নাই, আসতেই হবে। তা একদম 7 দিনের মধ্যেই, 7 দিনের দিন মাথায় করে একদম চলে আসছে। আর বউ
সব শিখিয়ে দিয়েছে কি কি করতে হবে, কি কি বলতে হবে। এখন চলে এসছে, রাজামশাই রাজামশাই, মন্ত্রীমশাই, রানীমা আসুন আসুন, আপনাদের রানীমার জন্য চোপড় নিয়ে এসছে, আসুন সবাই আসুন। সবাই তো একদম কৌতূহল, আরও অনেক চারিদিক থেকে চোপড় জীবনে কেউ দেখেছে? আপনারা দেখেছেন চোপড়? হ্যাঁ, চারিদিকে একদম ঘিরে ধরেছে, চোপড় দেখতে হবে কেমন চোপড়। তা এখন সবাই এসে গেছে, তাহলে চোপড় তাহলে দেখুন কে দেখবে আগে। তখন যার চোপড় সেই দেখুক, নাকি যার চোপড় সেই দেখুক। তখন তাহলে চোপড়টা দেখা, তালা খুলে দিল। তাহলে এই রানীমা দাঁড়াও দাঁড়াও, এই চোপড় দেখার কিছু নিয়ম আছে গো, এই চোপড় দেখার কিছু নিয়ম আছে, বউ শিখিয়ে দিয়েছে। কি নিয়ম? বলছে দেখুন, এই চোপড় তারাই দেখতে পারবে যদি সতী মায়ের মেয়ে হয়, যদি সতী মেয়ের অসতী মায়ের মেয়ে হলে চোপড় দেখতে পারবে না। বোঝা গেল? অসতী মায়ের মেয়ে কখনোই চোপড় দেখতে পারবে, সতী মায়ের মেয়ে যদি হয় তাহলে চোপড় দেখতে পারবে। বোঝা গেল? তাহলে দেখুন রানীমা খুলে দিল লকটা, তালা খুলে দিয়ে দেখছে ফাঁকা, কিছুই নাই। রানীমা দেখছে, বুঝতে পারছেন? রানীমা দেখছে ফাঁকা, আর আশেপাশে যারা আছে তারাও দেখছে ফাঁকা। তখন ওই কাপড়ওয়ালা বলছে, কি রানীমা কেমন দেখছেন? এই যেখানে সেখানে এটা পাওয়া যায় না, আমি সেই উত্তর ভারত থেকে নিয়ে এসছি এই চোপড়, কেমন লাগছে বলুন। তো তখন রানীমা দেখছে, আমি যদি বলি এখন ফাঁকা, কিছুই দেখা যাচ্ছে না, তাহলে তো আমি আমার মা অসতী, মানে 12 ভাতারি। হরে কৃষ্ণ। বোঝা গেল? এই কথা যদি এখন বলি, রাজা আমাকে রাখবে না এই রাজ্যের প্রজারা আমাকে মানবে, সম্মান দেবে? রানীমা রানীমা বলবে? বলবে না, যেহেতু আমি অসতী মায়ের মেয়ে। এখন তার বলা যাবে না ওটা। যে দারুণ চোপড় রে, হ্যাঁ তুই এতদিন কেন আনিসনি? আমি তাহলে কতগুলো চোপড় নিয়ে নিতাম। হেই বোকা, তুই এতদিন আনলে কত সুন্দর হতো, আমি কতগুলো নিয়ে নিতাম। দারুণ হয়েছে রে, হ্যাঁ ভাই, হ্যাঁ সুন্দর। তো সবাই খুশি হয়ে গেল। তো তখন রানীমা মনে করছেন যে আমি একা ঠকবো কেন, দাঁড়া রাজা, তুমি কেমন বুদ্ধিমান আমি দেখছি। রাজাকে বলছে, আমি তো দেখলাম, এই রাজামশাইকে দেখাও চোপড়টা, রাজামশাইয়ের পছন্দ হলো কি না। তো রাজামশাইকে বলছে, রাজামশাই তাহলে দেখুন। বলছে, শুনুন, সতী মায়ের ছেলে যদি হবেন তাহলে এই চোপড় দেখতে পারবেন, না হলে কিন্তু চোপড় দেখতে পারবেন না। রাজাকে কি বলেন? সতী মায়ের যদি ছেলে হবেন তাহলে চোপড় দেখবেন। তো আরে আমি সতী মায়ের ছেলে না, মানে খুললো, খুলে দেখছে তো ফাঁকা, কিছুই নাই, একদম পুরো ফাঁকা। তো রাজা মশাই তখন দেখে, এখন আমি কি করে বলি যে বাক্সের ভিতরে কিছু নাই, ফাঁকা, তাহলে তো আমি কি আমার মা কি অসতী হয়ে যাবে, আর লোকে কি বলবে, আমাকে রাজা বলে মানবে? রাজা বলে মানবে না। তাহলে এখন তো রাজা মশাই হাত দেখা চার, দারুণ তো চোপড়, এই তুই এতদিন আছে, আর কতগুলো আমি নিতাম, রানীকে দিতাম, আর দারুণ চোপড়, আমার বাপের জন্মে আমি এই চোপড় দেখিনি, দেখেও নি তো, বাহ, বাপ ঠাকুরদার আমেলেও আমি এই চোপড় দেখে, দারুণ হয়েছে রে ভাই, খুব সুন্দর। তো দেখা হলো, আবার আটকে দিল। রাজা মনে করছে, মন্ত্রী তুমি তো খুব বুদ্ধিমান, হ্যাঁ তুমি দেখ কি করে, তুমি কি করো দেখি। মন্ত্রী মশাই আপনি একটু দেখুন। তো তখন মন্ত্রীকে বললেন, এই সতী মায়ের যদি ছেলে হও তাহলে দেখো, খুলো, না হলে খুলো না বাবা। তখন ওই মন্ত্রী খুললো, খুলে দেখছে কিছুই নাই। এখন যদি দেখি যে ফাঁকা, রাজামশাই আপনারা কি দেখলেন? তাহলে মন্ত্রী তাহলে কি অসতী মায়ের ছেলে হয়ে গেল? মন্ত্রী তো খুব বুদ্ধিমান, তো দেখে হাতটা দিয়ে শুধু দেখছে, দারুণ রে, এত নরম চোপড় কোথার থেকে নিয়ে আসলি রে বাবা? হ্যাঁ, এই এই হারাম দাদা, তুই এতদিন কেন নিয়ে আসিস না? আর নিয়ে আসলি তুই একটা নিয়ে আসলি না কেন? একটা কেন নিয়ে আসলি? আমার বউয়ের জন্য একটা নিয়ে আসলি না? হ্যাঁ, তাহলে আমার বউকেও একটা দিতাম চোপড়, হ্যাঁ আরও কিছু তোর টাকা হতো। হ্যাঁ হারাম দাদা, তুই একটা নিয়ে আসলি কেন? এরপরে কি আসবি মানে আমার স্ত্রীর জন্য একটা চোপড় নিয়ে আসবি, আরও অনেক উচ্চ
তুলে দিল, সবাই দেখলো, তাই তো সবাই চোপড় দেখছে এরা, তাহলে তো খুব ভালো। তো তখন রাজামশাই দিন, টাকাটা দিন, আর কত, 2 লাখ টাকা। তো এই মন্ত্রী 2 লাখ টাকা দিয়ে দাও। দেওয়ার পরে মন্ত্রী দেখছে যা খেল খেলেছে, এখন যদি এইটা কি রাজ্যের লোক জেনে যায় যে সবাইকে আমি বোকা বানিয়েছে ও, তাহলে আমাদের মান সম্মান থাকবে? থাকবে না। তখন মন্ত্রী বলছে, রাজামশাই যা হয়েছে আপনিও জানেন আমিও জানি, কিন্তু কেউ কাউকে বলা যাবে না। হ্যাঁ, তাই ওকে এখন নিষেধ করে দিতে হবে, এই চোপড় যেন আর কারোর কাছে বিক্রি না করে। ওকে আরো 5 লাখ টাকা দাও, কি, আর চোপড় যেন আর কারোর কাছে বিক্রি না করে। এই তোর আর জীবনে কাজকর্ম করা লাগবে না, আরো 5 লাখ টাকা নিবি, শুধু এই চোপড়টা আমার রানী করবে, আর কেউ এই জগতে করবে না, তুই আর কারোর কাছে চোপড় বিক্রি করবি না। বলছে, হ্যাঁ রাজামশাই, আমাকে আরো 5 লাখ টাকা দিয়ে দেন, আমি আর চোপড় বিক্রি করবো না। ওই চোপড় নিয়ে ঘর চলে গেল। তো গিয়ে স্ত্রীকে বললো, দেখো আরো 5 লাখ টাকা নিয়েছে। বলছে, সেটা তো আমি জানি, তুমি শুধু আমাকে বকাবকি করো। হ্যাঁ, কোথা থেকে এসছে বাপ মার বোকা লোক, বোকা মেয়ে, দেখো আমি কিরম করে তোমার কাজ করে দিলাম। তো এইরকম আমরা ভাবি যে মায়েরা বোকা, না গো, হ্যাঁ, খুব চতুর আছি। তা আমরা এরকম কাপড় নই, আমরা সবাই কি আত্মা, আমরা সবাই আত্মা। যখনই কাপড় পুরাতন হয়ে যায়, ছিঁড়ে যায়, তখনই আমরা সেটাকে ফেলে দিই, ফেলে দিয়ে নতুন বস্ত্র ধারণ করি। এই যে ইনিও এরকম, এই বাড়িটা তে কেন আসলেন, পুরাতন হয়ে গেছে বাড়িটা, তাই এখানে এসছে। তো এইরকম একটা গ্রামের লোক ওই রকম একটা কাপড়ের ব্যবসা করতো, ওই যে কাপড় চোপড় নেবেন করে ঘুরতো, ঘুরতে ঘুরতে, হ্যাঁ কি হলো, ওই রাস্তা দিয়ে যায় তো, আর দেখে অনেকের বাড়ি, সুন্দর সুন্দর বাড়ি। এটা তো রাস্তার ধারে বাড়ি না, অনেক অনেক জায়গায় রাস্তার ধারে বাড়ি আছে। বাড়ির নাম কত সুন্দর দিয়েছে, একান্ত আপন, কেউ বলে মাতা পিতার কি স্মৃতিসৌধ, কেউ ঠাকুরদার নামে করে, কেউ ভগবান গোপাল কুঞ্জ, দেখে ভালোই লাগে। তো ওই লোক মনে করে যে আমি এইরকম কবে একটা বাড়ি বানাবো গো, খুব ইচ্ছা। তো খাটে, প্রচুর খাটে, রাত দিন অর্থ সংগ্রহ করছে, করতে করতে একটা দোকান করে ফেললো। 1 বছর ভেতর দোকান একদম বেচা কেনা হয়ে অনেক টাকা পয়সা হয়ে গেল, পুজোর বাজার ধরে ফেললো। এরকম 2-3টে দোকান করে ফেললো কাপড়ের, অনেক পয়সা হয়ে গেল। তখন তার মনে আছে আমি একটা বাড়ি বানাবো ভালো করে, এই এলাকার ভিতরে ওইরকম বাড়ি কারণে এইরকম বাড়ি বানাবো, এত শখ। তো আমাদের মনেও শখ থাকতে হবে, বোঝা গেল, কি পারি আর না পারি, কিন্তু শখ তার কিনতে হচ্ছে না নাকি, কিনতে হচ্ছে নাকি, শখ থাকতে হবে, একটা ভালো বাড়ি বানাবো, ভালো ভক্ত হব, ভালো, হ্যাঁ, নাকের দুল পরবো, কানের দুল পরবো, ঘড়ি পরবো, এইটা ওইটা শখ তো থাকতে হবে নাকি। তো এইরকমভাবে টাকা পয়সা অনেক হয়ে গেল, তখন একটা জায়গা কিনে নিল, 15-20 বিঘা জায়গা, 15-20 বিঘা একই দাগে নিয়ে। তো তখন মনে করলেন আমি একটা বাড়ি বানাবো, ভালো বাড়ি। তো ইঞ্জিনিয়ারকে ডাকো, প্ল্যানিং বাড়ি হবে, এরকম মিস্ত্রির বুদ্ধিতে হবে না, বোঝা যাচ্ছে। তা একদম ইঞ্জিনিয়ারকে ডাকলেন যে এই অঞ্চলের ভিতরে এরকম বাড়ি, রাজপ্রাসাদ হবে, রাজবাড়ি। সামনে ফুল বাগান থাকবে, দুপাশে, পেছনে বাগান বাড়ি থাকবে, পাশে পুকুর থাকবে, বোঝা গেল, পার্ক থাকবে, বসবে মানুষ, ফুল বাগান। আর বাড়িটা হবে লোকে দেখবে, এই রকম বাড়ি হবে, সেই রকম বাড়ি একটা বানাতে হবে। তো ইঞ্জিনিয়ার একদম সুন্দর প্ল্যানিং করে ফেললো, একদম মিস্ত্রি লাগিয়ে দিল, পয়সা হয়ে গিয়েছে, তো বাড়ি বানাতে শুরু হয়ে গেল, জমি কিনে নিয়েছে 20 বিঘা। এইভাবে বাড়ি হতে হতে বেশ কয়েক বছর লেগে গেল, 4-5 বছর। আর পাকা বাড়ি হতে টাকা থাকলে সময় লাগে না, কিন্তু না টাকা থাকলে যারা করছে তারা জানে, ওই লিংটন অবধি উঠে দাঁড়িয়ে আছে 2 বছর, ঢালাই, যারা বুঝছে তারা বুঝছে, ঢালাইটা আর হচ্ছে না। কেন, পাকা বাড়ি দিতে খরচা আছে, অনেক খরচা, টাকা না থাকলে খরচা নাই, 2 বছরেই বাড়ি হয়ে যাবে। এইরকম বাড়ি হয়ে গেল, রং চং করার পরে রাস্তা দিয়ে লোক হাঁটে আর দেখে এত সুন্দর বাড়ি। তো যেতে যেতে তখন এই রকম গৃহপ্রবেশ হবে, এইরকম চিন্তা করলেন কোন দিন করা যায়, না অক্ষয় তৃতীয়ায়, অক্ষয় তৃতীয়ায়
গৃহপ্রবেশের দিন ধার্য করলেন। তো ধার্য করার পরে তখন মনে করলেন কাকে, নির্মল নিত্যানন্দ প্রভু ছিলেন নাকি গৃহপ্রবেশের যোগ্য কে করেছিল? আপনি? ওই যে সেই বাড়িটায়। তো এরকম ব্রাহ্মণকে বলেছেন যে গৃহপ্রবেশ হবে, যজ্ঞ করতে হবে, বিশাল যজ্ঞ। উড়িষ্যা থেকে, এই দক্ষিণ ভারতের ব্রাহ্মণ গেছে, এই বাংলার ব্রাহ্মণ না, দক্ষিণ ভারতের ব্রাহ্মণগুলো দেখেছেন, বিশাল শরীর, মাত্রায় বাঁধবে পৈতা, মোটা মোটা পৈতা, আর মন্ত্র যা বলে সুন্দর। সেইভাবে সেই দক্ষিণ ভারত থেকে ব্রাহ্মণ নিয়ে আসলেন। আর তিনি চিন্তা করলেন আমি এই বাড়ি উদ্বোধনের দিন এই আশেপাশে 10 গ্রামের লোককে খাওয়াবো। আশেপাশের লোক, যত লোক আছে 10 গ্রাম 20 গ্রাম যত আছে সব গ্রামের মানুষকে খাওয়াবো। আর এই খাওয়াটা এরকমই, কি আলু পোস্ত নয় গো, আলুর দাম নয় এখন, আলু পোস্ত খাওয়াতে কি একদম বিরিয়ানি হবে, হালুয়া হবে, হ্যাঁ ফ্রাইড রাইস হবে, তারপরে পনির হবে, কালিয়া হবে, সব ভালো ভালো, নবদ্বীপের দই, কলকাতার রসগোল্লা, এইরকম সুন্দর আয়োজন। রান্নার ঠাকুর আসছে উড়িষ্যা থেকে, বুঝতে পারছেন, উড়িষ্যার রান্নার লোক খুব ভালো, উড়িষ্যার লোক একদম 200 লোক চলে এসছে রান্না করবে। আর বিশাল প্যান্ডেল করেছে, লোক খাওয়াবে না, রান্না হচ্ছে এদিকে, বিশাল রান্নার প্যান্ডেল হয়েছে, এরকম ত্রিপল দিয়ে উপরে টিন, ঘি এসছে বৃন্দাবন থেকে ঘি, বুঝতে পারছেন, টিন টিন ঘি এসছে, একদম গাওয়া ঘি। এই রান্না শুরু হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন। গৃহপ্রবেশের দিকে ব্রাহ্মণ ঢুকে গিয়েছে। ওম অপবিত্র পবিত্র বা সর্বস্তাঙ্গত বিবাহ যশপর পণ্ডরিকাক্ষম বাহ্যভ্যন্তর সূচি, একদম মন্ত্র বলছে, উনি বসে গিয়েছে যজ্ঞে, আর এদিকে রান্না হচ্ছে। আর এই রান্নার গন্ধ আগে কারা পায়? রান্নার গন্ধ আগে কারা পায়? হ্যাঁ, কে বলবে? পশু জানে ঘ্রাণে, রাজা জানে চরে, দ্বিজ জানে বেদে, আর কি ভক্ত জানে ধ্যানে। আপনারা জানেন ফোনে এই কি কি রান্না হচ্ছে রে। হ্যাঁ, পশু জানে ঘ্রাণে, ঘ্রাণে জানে না। হ্যাঁ, একটা গরুকে আপনি চোখ বেঁধে দিন, চোখ বেঁধে ওই গরুর খাবারের ঝুড়িতে আন্ডা রান্না করে দিন, আর না মাছ রান্না করে দিন, ও আগে কি করবে? শুকে নেবে না, খাবে? খাবে না, চোখ বাঁধা আছে, খুলে দিলেও খাবে না, বেঁধে দিলেও খাবে না। কেন? ও শুঁকেই বুঝতে পারবে এটা আমার খাবার নয়। কিন্তু এই মানুষ কিন্তু বুঝতে পারে না যে আমার খাবার কোনটা আর আমার খাবার কোনটা নয়। এইটা বুঝতে পারে না কে? মানুষ বুঝতে পারে। মানুষ কিন্তু, পশু বুঝে যায়। যেমন ওই হাওড়া স্টেশনে বোমা রেখেছে, বোমা, জঙ্গিরা হাওড়া স্টেশন উড়িয়ে দেবে, খবর হয়ে গেছে, মাঝে মাঝে হচ্ছে, হচ্ছে কি না? তাহলে পুলিশ চারিদিকে ঘিরে ফেলেছে, কিন্তু কেউ বোমা কোথায় আছে কোথাও পাচ্ছে না। নিয়ে আয় রে, কুকুর নিয়ে আয়, কুকুর নিয়ে চলে যায়, কুকুর শুকতে শুকতে। এইরকম আমি একবার, তখন প্যান্ডেল প্রোগ্রাম হতো কল্যাণী, তো এখানে প্যান্ডেল প্রোগ্রাম হচ্ছে, একটা বিশাল মাঠ। আর আমাদের একটা বাড়িতে থাকতে দিয়েছে, আমি কৃষ্ণপ্রসাদ প্রভু, আনন্দময়, আমরা বেশ 4-5 জন ওই বাড়িতে আছি। তো একটা মেয়ে, বেশ বড়, এতই ওই 12-13 বছরের একটা মেয়ে, তো 2টো কুকুর পুষেছে। আর কুকুরের মাস্টার আছে, এমনি এমনি হয় না, কুকুর এইরকম লাফ মারে, কোথায় কত কিছু লীলা দেখায়। তো কুকুরের মাস্টার আছে, তো সেই মাস্টারে শিখিয়েছে কিভাবে কি করতে হয়। ওর নাম ছিল পূজা। ও যখন ছোট, প্রায় 8-10 বছর ওদের বাড়িতে থাকি, প্যান্ডেল প্রোগ্রামে যাই, ওদের বাড়িতেই থাকি। আর ওর বাবা ছিল খুব ভালো, কালেক্টরি অফিসে থাকতো, এই ল্যান্ড দেখতো, আমাদের মায়াপুরে ল্যান্ডের সব জায়গা জমি ও নিয়ে নকদর্পণ, আমাদের সঙ্গে কথা বলতো, মিশতো, খুব ভালো লাগতো। তো এইরকম, তারপরে পূজাকে বলে, এই কুকুর পুষেছে, কি কী জন্য পুষেছে? ও কী শিখেছে এতদিন, কী শিখিয়েছে? বলছে প্রভু দেখবেন। একটা বল নিয়ে আসলো, আচ্ছা বলটা আপনি লুকিয়ে রাখুন, বাড়ির যেখানে পারুন লুকিয়ে রাখুন, দেখুন কী শিখিয়েছি। তা আমি একটা টপ ছিল খুলে উল্টিয়ে ঢেকে রাখলাম। তো
তখন ওই পূজা মেয়েটা বলছে, গোয়িং গো টু, বল। তখন ওই কুকুরটা একদম খুঁজছে খুঁজছে খুঁজছে, খুঁজে খুঁজে পাচ্ছে না, তো ঢেকে রেখেছি তো, গন্ধটাও পাচ্ছে না। তারপরে আবার ফিরে আসছে, আর ওর কাছে লাঠি আছে। মানে ওরা খুব ভয়, মানে মাস্টার শিখায় তো, মানে লাঠি দিয়ে মারে, প্রচুর মারে। আবার ছুটে যায় ছুটে যায়, কাঁ কাঁ করছে, করতে 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 আর একবার গিয়ে ওই স্টপ তার ওখানে গিয়ে মাথা দিয়ে শুধু ঠেলছে, কিন্তু উল্টাতে পারছে না। তখন ওজা বলছে, ওইখানে রেখেছিলেন নাকি কিছু, ওইখানে বলটা রেখেছেন? বলছে হ্যাঁ। দেখুন ও উল্টাতে পারছে না, আমার কাছেও ভয়ে আসছে না, আসলে তো মারবে, না নিয়ে আসলে। তারপরে উল্টিয়ে দিল, মুখকে ধরে নিয়ে তারপরে কাছে আসলো। তো পশু জানে ঘ্রাণে, ওই বলটা ছাড়া অন্য বল দিলে হবে না, ওই বলটার ভিতরে কিছু জিনিস দেওয়া আছে, মানে ওই জিনিসটাতেও বুঝে ফেলে। যেমন মশলা জাতীয়, বারুদ জাতীয় জিনিস ওই বল, ওই বোমের ভিতরে আছে, ওই কুকুরগুলো বুঝে ফেলে, তখন সেটাকে বের করতে পারে। তো পশু জানে ঘ্রাণে, রাজা জানে চরে, রাজার গুপ্তচর আছে। এই যে এখানে আমরা অনুষ্ঠান করছি তো, হুম, যে ডিজি আছে, আপনাদের এখানকার ডিজি, সে কিন্তু জানছে এখানে অনুষ্ঠান, আমরা বুঝতে পারবো না কেন। এইটা আমি বুঝলাম কিসে, বর্ধমান আমি যখন প্রচার করতাম, পুলিশ লাইনে থাকতাম, এবার গিয়েছিলাম আসার সময়। তো ওই মাতাজি ছিল, ওনার স্ত্রী 18টা নামহট্ট চালাতো মাতাজি, এবং নিজে রান্না করবে, রান্না করে নিজেই পাট দিবে সবাই। আপনারা তো কই, পাঠ দিতে হবে, ভজন গাইতে হবে, রান্না করতে হবে। ওনার স্বামীটা ছিল সিআইডি। তো ওই প্রোগ্রামে যাচ্ছে, উনিও দেখি প্রোগ্রামে চলে যায়। মানে ওনার বাড়ি আমার সেন্টার ছিল, যত জিনিসপত্র যা কিছু সব, মানে ডিস্ট্রিক্ট শহর তো। তো ওনাকে আমি ডিউটি করতে দেখি না। তো তখন আমি একদিন হচ্ছে, এই বহু আপনি ডিউটি করেন কখন? বলছে আমার ডিউটি তো চলছে। ডিউটি চলছে মানে? তখন বলছে আমি ওই যে মাঝে মাঝে চলে যাই। আমি দেখি কোথায় গেল জানি না, ওই কোথাও চলে যাচ্ছে, কোন গ্রামে এরকম হয়তো সামনে কোন জায়গায় অবরোধ করবে, কোন গ্রামে মিটিং হবে, কোন গ্রামে, ওই সব অনুসন্ধান নিয়ে নেয়, নিয়ে চলে আসে, আর ফোনে জানিয়ে দেয় ডিআইজিকে, এই গ্রামে সামনে এরকম অবরোধ হবে, সামনে এখানে একটা গন্ডগোল হওয়ার চান্স আছে, সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে, ওই জন্য ওরা মিটিং করছে, সব আগের থেকে ইনফরমেশন হয়ে যায়। এই যে আমরা বলি না, ওই জন্য পুলিশ বলে না আপনারা কী করলেন এতদিন ধরে, মানে এই সিআইডিগুলো সব খবর নেয়, কাছে সবসময় পিস্তল থাকে, ওটা কেউ জানতে পারে না। ওই পাড়ার লোকই জানে না যে উনি সিআইডি, কিন্তু ওই ডিউটি করে। তো এই যে রাজা জানে চরে, এই রাজা, এই যে এর সব গুপ্তচর সিআইডি, রাজা জানে চরে, আর দ্বিজ জানে বেদে, দ্বিজ যারা ব্রাহ্মণ, কবে অমাবস্যা, কবে পূর্ণিমা, কবে একাদশী, কবে দ্বাদশী, কটা থেকে কটা পারণ, কবে পুরুষোত্তম মাস, কি আমরা চিন্তা করছি নাকি? কে চিন্তা করছে? যারা বৈদিক ব্রাহ্মণ আছে তারা এগুলো সব বিচার করেন। আর ভক্ত জানে ধ্যানে, যারা যোগী ঋষি, এনার ধ্যানের মাধ্যমেই কোথায় কি হচ্ছে সব জানতে পারে। আমাদের তো সেই তত ওই রকম ভক্ত তো আমরা নই, যেমন অনেক ভক্ত ধ্যান যোগেই সব কিছু জানতে পারতেন। তা আমরা এখন সহজ উপায় হয়ে গেছে, ভক্ত জানে ধ্যানে, আমরা জানি কি ফোনে। তো এইরকম রান্না শুরু হয়ে গেছে অনেক, তো গন্ধ ছুটছে। তো এইরকম কয়েকটা কি বন্ধু আছে, 3টা বন্ধু, ওরা বলছে এই চল, ওইদিকে গন্ধ ছুটে আসে, বুঝতে পারছেন? বলে হ্যাঁ চল চল। তো এখন এসে ওই বাড়ির ভেতরে আর ঢুকতে পারছে না, বাড়ির ভেতরে ঢুকতে পারছে না, কি করবে কি করবে, আর রান্না যদি করছে ঘুটঘাট ঘুটঘাট, খুন্তির শব্দ হচ্ছে, রান্নায় ছক মারছে, এই দিকে রান্না হচ্ছে, এই দিক দিয়ে ঢোকা যাক। মেন গেট দিয়ে ঢোকার কায়দা নাই তো, মেন গেট দিয়ে সব ভিআইপি লোক ঢুকবে, নিমন্ত্রিত, আর ওরা তো নিমন্ত্রিত নয়, অনিমন্ত্রিত। যে 3জন বন্ধু এসছে তো, ওরা অনিমন্ত্রিত, নিমন্ত্রণ করেনি, তো ওরা নিমন্ত্রণের অপেক্ষাও করে না, ওরা চলে আসবে। তো এইরকম এসে ঢোকার চিন্তা করছে, করছে করছে, পাচ্ছে না। তো এইরকম কোথা দিয়ে, মেন দরজা দিয়ে ঢুকতে পারছে না। তো এইরকম হ্যাঁ একটা তিরপল, তো একটা ফুটো পেয়ে গিয়েছে। তো একটা বন্ধু হচ্ছে, এই একটা ফুটো পেয়েছি,
আচ্ছা যা দেখ, তুই ঢুকে আগে দেখ কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। একদম মাথাটা ঢুকিয়ে দিয়ে এরকম করতে করতেও পার হয়ে গিয়েছে। তো পার হয়ে গিয়েছে, বিশাল রান্নার ব্যাপার, অনেক রান্না, পায়েস, হ্যাঁ, লুচি পুরি, হ্যাঁ, ছানার সবজি, পোস্ত হয়েছে, ঠিক আছে। তো এইরকম অনেক রান্না, তো এরকম ঘুরছে, কোথায় খাবো রে, কোথায় খাবো। তো রান্নার লোকগুলো দেখছে, উড়িষ্যার লোক তো আবার রাগিও আছে, তাহলে এই কোথার থেকে ঢুকলো রে, এ যদি এখন এই খাওয়ায় মুখ দেয় তাহলে তো আর কেউ খাবে না। তো দেখতে দেখতে সে কোথার থেকে আসলো রে, ওই যে এরকম গ্যাসে রান্না হবে না তত লোকের রান্না, একদম বড় বড় কড়াই, আর মোটা মোটা কাঠ, চেলা কাঠ, বুঝতে পারছেন, ওই একটা চেলা কাঠ দিয়ে মারল ছুঁড়ে, আর লেগে গেল কি মাজায় লেগে গিয়ে খাঁ 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 খাঁ, ওই ফুটো দিয়ে আবার ওই পারে বেরিয়ে গেল। আরে তুই তাড়াতাড়ি চলে আসলি, এত তাড়াতাড়ি চলে আসলি, কিরে। আরে যাওয়ার সঙ্গে সঙ্গেই বসিয়ে দিল, যাওয়ার সঙ্গে সঙ্গে কি করলো, যাওয়ার সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছে। বলছে এত তাড়াতাড়ি বসিয়ে দিল, তাহলে এই আমি তাড়াতাড়ি যাই। আর একটা বলছে, আর একটা বন্ধু বলছে দাঁড়া আমি যাবো। তো আর এক বন্ধু গেল, তো গেলে তো তখন ওই ঘোরাফেরা করছে, আরে এই মাত্র মারলাম আবার ঢুকে গেল এসে, আরে নষ্ট করে দেবে তো জগ সব রান্না বান্না। তো ওই ভাতে জল ফুটছিল, তো এক ডাবু জল তুলে গায়ে দিয়েছে মেরে। তো তখন ওই কাঁ 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 করতে করতে ওই দরজা দিয়ে বেরিয়ে পড়লো। হ্যাঁ কিরে তাড়াতাড়ি চলে, আরে তোদের মতো নাকি, যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম দিয়ে দিল, ঠিক, যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম একদম। আর একজন আরে তোদের এত তাড়াতাড়ি ওকে বসিয়ে দিল যাওয়ার সঙ্গে সঙ্গে, আমি যাই দাঁড়া। তো তারপরে গেল, তো গিয়ে ঘুরছে, আরে আবার এসছে রে, দাঁড়া, এই দুজন যে বস্তা নিয়ে মুখটাতে, যাতে ওইখানে যা ধরে ফেলতে পারি। তো একটা ওই চালের বস্তাতে ওই মুখে ধরে রেখেছিল, পালাতে গিয়েছে আর ধরে ফেললো, ধরে মুখ বেঁধে আচ্ছা করে তো মারলো। থাক, অনুষ্ঠান শেষ হবে, তারপরে একে ছাড়া হবে। তো অনুষ্ঠান শেষ হয়ে গেল, সন্ধ্যা মতো হয়ে গেল, আর এই দুই বন্ধু অপেক্ষা করছে, ওর ভাগ্যে কী আছে রে বাবা, আমাদের তো যাওয়ার সঙ্গে সঙ্গে বসিয়ে দিল, ওকে তো গরম গরম দিল, ওকে যে কি দিচ্ছে। তো এইরকম সব খাওয়া দাওয়া হলো, তখন সব ঠিকঠাক হয়ে গেছে, তখন রান্নাকারী লোকগুলো বলছে এই তাহলে চল, এই যে এটাকে কি করবি, যে আর দু চার ঘাত দিয়ে দিয়ে মুখটা খুলে দে, মুখটা খুলে দিল, আর ওইখান দিয়ে চলে গেল। কি বল, আরে হ্যাঁ তোর জন্য আমরা অপেক্ষা করছি, হ্যাঁ তুই কোথায় ছিলি এত সময়। তখন এই তোদের মতো নাকি, হুম, আমি গেলাম, কি আদর রে ভাই। তা আমাকে ছাড়তেই চায় না, বলছে সবার খাওয়া হবে, কি, তারপরে তোমাকে একদম আপন বন্ধু, মানে সবার খাওয়া হবে তারপরে তুমি যাবে বাবা। তো সেই জন্য তো আমার আসতে দেরি হয়ে গেল। তা আমরা এরকম এই জগতে অনেকেই সব ঠকছি, কিন্তু আমরা বলি না, ওই রকম যার সঙ্গে সঙ্গেই বসিয়ে দিল ওই রকম। হ্যাঁ, গরম জল দিচ্ছে তাও উল্টি আমরা অন্য রকমের কথা বলি। তো আমরা সবাই ঠকছি কিন্তু বলি না, আর একজনকেও ঠকাতে চাই। তো যাই হোক, এইভাবে সেই রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেল। তো ওইদিকে সন্ধ্যা হয়ে গেল, সব লোকজন খেয়ে খেয়ে যাচ্ছে আর প্রশংসা করছে, উনি শুনছে, হ্যাঁ কত লোক বাড়ি গৃহপ্রবেশ করলো, কিন্তু এই রকম খাওয়ার কেউ দেয়নি, এরকম আদর যত্ন কেউ করেনি, এত সুন্দর বাড়ি দেখো, এই রকম লোক কত ভালো। এই প্রশংসা করতে করতে যাচ্ছে, তো রাত্রে হয়ে গেল 8টা 9টা হয়ে গেল, সব লোক চলে গেল। তখন ওই লোক মনে করলো যাক, এইবার আমি একটু খাওয়া দাওয়া করি, বেশ ওনার জন্য আলাদা খাওয়ার ব্যবস্থা ছিল, সুন্দর খাওয়া দাওয়া করে উনি যেখানে থাকবেন, মানে গৃহস্থদের থাকতে হয় যে বাড়ি, নতুন বাড়ি কোন কোন জায়গায় থাকতে হয়, কোন দিককার রুমে থাকতে হবে, কিছু বাস্তু হিসাব আছে। হ্যাঁ, কিছু বাস্তু হিসাব যদি না করা হবে, বাড়িতে দেখা যায় যদি যে ঘরে যে রুমটায় গৃহস্থ থাকবে, বাড়ির মালিক থাকবে, সেই রুমটায় যদি ড্রাইভার থাকবে, যা বাড়ির চাকর থাকবে, তখন ওই সারা বাড়ির লোক ওই চাকরের কথাই চলে। যে রুমটায় মালিক থাকবে সেই রুমটা এখন কোনো মানুষ জানে না, তো একদম বাস্তব প্রভু, আমরা তো এটা দেখি আর বলিও।
তো দেখা যায় যে রুমে মালিক থাকবে সেই রুমটাই দেখা যাচ্ছে ওই বাড়ির চাকর আছে, ওই চাকরের কথায় সারা বাড়ির লোক চলে। কেন না দক্ষিণ পশ্চিম এই হ্যাঁ দক্ষিণ পশ্চিম কোণের রুমে বাড়ির মালিক থাকবে, তাহলে বাড়ির সবাই তার কথা মতো চলবে। আর ওই রুমে যদি চাকর থাকবে, ড্রাইভার থাকবে, তাহলে কি হবে, তার কথায় বাড়ির লোক চলতে থাকবে। সেই জন্য বাড়িতে অশান্তির আগুন জ্বলে যাচ্ছে। হ্যাঁ, ওই ড্রাইভারের সঙ্গে বউ পালিয়ে যাচ্ছে, চাকরের সঙ্গে এটা যাচ্ছে কি, হ্যাঁ কি জন্য যাচ্ছে, এই যে বাস্তু হিসাবে এইসব বাড়ি টাড়ি করা হয় না, তার জন্য এইসব ঘটনা ঘটে যায়। তো সেই লোক সুন্দর, একদম নিজের ঘরটা সুন্দর সাজিয়েছে, কত রকমের যে লাইট, হ্যাঁ একদম খাট সুন্দর সাজিয়ে খাওয়া দাওয়া করে একদম গিয়ে কি মাথাটা একদম দিয়ে বালিশের ওপরে দিয়ে অনেক দিনের বাসনা পূর্ণ হলো, যাক একটু আজকে আরাম করে ঘুমাবো। আজ কয়েক বছর, প্রায় 40 বছর লেগে গেল আমার এই বাড়ি বানাতে, শুতে একদম শুয়ে চিন্তা করে যা একটু আরাম করি। এই রকম সময় একটা দৈব বানাচ্ছে, এই বেটা এই তাকাচ্ছি, কোথার থেকে শব্দ আসছে, এই আবার শুয়ে পড়ছে, এই ওঠ, শুচ্ছিস কেন, ওঠ। উঠে কাউকে দেখতে বলছে, আমি আত্মা বলছি, আত্মা, এই যে আমি আর আত্মা আলাদা কি না, আমি আত্মা বলছি। কি বলছেন, বলছে শুচ্ছিস কেন, বলছে আমি এতদিন বাদে এত কষ্ট করে এত সুন্দর বাড়ি বানালাম, আমি শোবো না, এখন আরাম করব। বলছে না, আরাম করলে হবে না বাবা, আমি এখন তোমার ওই দেহ ছেড়ে চলে যাব, তোমার ওই দেহ ছেড়ে আমি চলে যাব। কেন রে বাবা, আমি এত সুন্দর বাড়ি বানালাম, এই দেহ ছেড়ে চলে গেলে হবে। বলছে তুমি ওই তোমার ওই বাড়িটা কেন ছেড়ে এসছিলে, ওই যে বাড়িটা ভেঙে চুরে গিয়েছিল, জল পড়ে অ্যাডভেস্টার ভেঙে গিয়েছে, অ্যাডভেস্টার ভেঙে গিয়েছে, সব মাটির বাড়ি ছিল তো ভেঙে গিয়েছে, তাই জন্য ওই বাড়ি ছেড়ে দিয়েই। তো তোমার বাড়িটাও কীরকম আছে দেখেছ, তুমি তো এই সারা জীবন ব্যবসা করতে করতে, কাপড় বিক্রি করতে করতে তোমার কি অবস্থা হয়েছে তুমি দেখেছো, এ বিষয়ে আর দেখতে চাইনি কেউ। মানে ওর যে অবস্থা এসে গিয়েছে হচ্ছে, আয়নার সামনে যাও, আয়না তো বড় হয়ে গিয়েছে, আয়না বড় আয়না আছে না, আর আয়না তো ডাকছে, এই আয়না দেখ না, আয়না কি বলছে, হ্যাঁ হ্যাঁ আয়না, আয়না দেখ না। তো তোমার অবস্থা গিয়ে দেখো, আয়নার সামনে দাঁড়াও, গিয়ে দেখছে চুল পেকে গিয়েছে, দাঁত পড়ে গিয়েছে, বলছে তোমার ওই বডিতে, ওই শরীরে আমি আর থাকবো, বলো আমি আর থাকবো না, আমি একটা কি নতুন দেহে আমি যাব। তা আমাদের ওই আত্মা এই রকম যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন এই দেহে থাকবে না, নতুন দেহ ধারণ করবে। তো সেই জন্য আমাদের এই চেতনাটা তৈরি করতে হবে। সেই জন্য ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিলা প্রভুপাদ কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ গড়ে তুলেছেন। মৃত্যুর সময় আমরা যেভাবে ভাবাবিষ্ট হয়ে কলেবর ত্যাগ করব, পরবর্তী জীবনে সেই ভাবই প্রাপ্ত হবে। হ্যাঁ বলছেন, হ্যাঁ কি জং জং বাপি শরণং ভাবং তেজন্তে অন্তে কলেবরম তং তমে বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুর সময় যেভাবে ভাবাবিষ্ট হয়ে কলেবর ত্যাগ করবে, সে পরবর্তীতে সেই রকমই একটা দেহ প্রাপ্ত হবে। এই যে আমরা এই বাড়িতেই আছি হয়তো, কিন্তু হরিভজন করলাম না, এত বড় বাড়ি বানিয়েছে, যে বাবা গেল কোথায় গো, প্রশান্ত বাবু, এই যে এই বাড়িটা বানিয়েছে, যদি ভক্ত না হয়, যদি হরিভজন না হবে, তাহলে কি হবে, হ্যাঁ তাহলে কি হবে, এই বাড়িতেই থাকবে। বলছেন য এ সং পুরুষং সাক্ষাৎ আত্মপ্রভাব ঈশ্বর ন ভজন্তি ভজনান্তি স্থানাৎ ভ্রষ্ট পতন্ত অধ। যে মানুষ আত্মার আত্মা পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করেন না, না করার জন্য কি হবে, স্থানাৎ ভ্রষ্ট পতন্ত অধ, এই মনুষ্য জীবন থেকে অধপতিত হবে। এই বাড়ির মালিক অনেক টাকা আছে, কিন্তু হরিভজন করেনি, তার জন্য কি হবে, এই মনুষ্য জীবন থেকে তাকে অধপতিত হবে। এই বাড়িতেই থাকলো সে, হয়তো আরশোলা হয়ে গেল, ব্যাং হয়ে গেল, টিকটিকি, টিকটিকি দেখেছেন, একটা টিকটিকি অন্য বাড়ির থেকে আসলে এই ছুটে চলে যাবে, যাই কি না, হ্যাঁ দেখেছেন টিকটিকি। কুকুর, একটা কুকুর আসতে পারবে, হ্যাঁ এই বাড়িটা আমার, আমরা মনে করছি এই বাড়ি
মালিক আমি না, এই বাড়ির মালিক অনেকে দাবি করছে। একটা ব্যাঙও বলছে এই বাড়ি আমার রে, কি বলছে না দেখেছেন? টিকটিকি বলছে এই বাড়ি আমার, হ্যাঁ গিরগিটি বলছে, একটা সাপ থাকলেও, ব্যাঙ থাকলেও, বুঝতে অনেকেই বাড়ির মালিকানা দাবি করছে। আমরা মনে করছি আমি কি এই বাড়ির মালিক, কিন্তু না, এটাই বোঝার বিষয়। তা আমাদের এই বাড়ির মালিক হবে কে? বাড়ির মালিক আমরাই, টিকটিকি গিরগিটি মানুষ আমরা কেউ নয়। আমি যদি বাড়ির মালিক হব তাহলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে কেন? বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে। তো এই বাড়ির মালিক হবে কে? ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, বন্ধু দ্বারা সুত সুত তব দাস দাসী, তোমার সংসারে আমি বিষয় প্রহরী। এই বন্ধু দ্বারা সুত, ছেলে মেয়ে, নাতি নাতনি, এরা তোমার সবাই দাস দাসী। আমি শুধু এই বাড়ির কি পোহারাদার, বাড়িটা রক্ষণাবেক্ষণ করার জন্য আছি, বিনা পয়সায় বিনা মাইনায় আছি না। তো এইরকম ভাবে যদি আমরা মনোভাব তৈরি করব, তাহলে কি হবে না, আসল বাড়ির মালিক হচ্ছে কৃষ্ণ, আমরা তার সেবক। তো এটাই হচ্ছে আসল ব্যাপার। তো আমরা সেইটা ভুলে যাই। কেন ভুলে যাই? ভুলে যাওয়ার প্রবণতাটা আমাদের আছে। চারটে ত্রুটি আছে: ভ্রম, প্রমাদ, বিপ্রলেপসা আর করণাপটক। মানুষ সাধারণত ভুলে যায়। পশুও, এখন কুকুরকে একটা মারুন, মা যাবে ওই পর্যন্ত যাবে, ওইটা আবার ভুলে যাবে কিছু সময় পরে। মানে পশু ভুলে যায় কত, 8 কদম গেলে। এগুলো আমার ভালোই লাগে, আগে আমি পড়তাম এগুলো। 8 কদম চলে গেলেই পশু সেটা ভুলে যায়। আবার একটা গরু ধান খাচ্ছে, মারুন, ছুটে পালাবে, ওই 8 কদম যাবে, আবার ওইটা ভুলে আবার এসে খাবে। বুঝলেন? কুকুর হোক, পশু। কিন্তু মানুষ 100 কদম যাওয়ার পরে ওটা আবার কি ভুলে যায়। মানুষ আমরা ভ্রম, ভুলে যাওয়ার প্রবণতা আমাদের সকলেরই আছে। এটা ব্রহ্মা পর্যন্ত আছে। তো আমাদের ভগবানকে ভুললে হবে না। সব কিছু ভুলে গেলেও কি ভগবানকে ভুললে কি হবে না। তো সেজন্য আমাদের ভগবানকে সবসময় চিন্তা করতে হবে, না হলে কি হবে না, আমাদের এই মনুষ্য জীবন থেকে আমরা অধপতিত হয়ে যাব। আর যখনই আমরা ভগবানকে ভুলে যাব, আর ভগবানের মায়া আছে, মায়া আছে না, মায়া আমাদের কি করবে, না কানি চুবানি খাওয়াবে গ। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির মুখ। এই যে বাড়ি হয়ে গেল, এখন ভালো খাট, লাইন, এসি লাগাবে, আর ভগবানকে ভুলে যাবে। ভুলে যাবে কিনা? এই যতদিন বাড়ি হয়নি তত কত কষ্ট করে তখন ভগবানকে স্মরণ হয়। কিন্তু যেই বাড়ি হয়ে গেল, ইলেকট্রিক এসে গেল, এসি লাগানো হয়ে গেল, আর ভগবানকে কি ডাকবে নাকি? হ্যাঁ, আর একটা বড় সেই কি বলে 4-5 তলা টিভি, সারা দিন আমার তো ভালো দেখি এগুলো। হ্যাঁ, হ্যাঁ, এলইডি লাগিয়ে নিল, ওই দেখছে। কোথায় ভগবান আর কে, সব ভগবান ওই এলইডির ভিতর চলে গিয়েছে। বুঝতে পারছেন? তো এইরকম যখনই আমরা ভগবানকে ভুলে যাব, তখনই কি হবে, ভগবানের মায়া। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তারয়ে মায়া তাহারে ছাড়ায়। মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ আর পুরাণ। সাধু শাস্ত্র আত্মরূপে আপনাকে জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা, জীবের হয় জ্ঞান। এইভাবে সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, তখন তাদের কৃপায় কৃষ্ণ আমার প্রভু এইটা জানতে পেরে তখন সে হরিভজন করে এই জীবন সার্থক করে।